সরকারের বাজেট পেশে আজকে মাননীয় অর্থমন্ত্রী ঘোষণা করলেন যে 1,00,000 চাকরি সরকারি চাকরি নিয়োগ করা হবে, সরকারি কাজে সরকারি ক্ষেত্রে নিয়োগ হবে। যদিও সরকারি ভ্যাকেন্সি তো অনেক রয়েছে, 4 লাখের ওপরে ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে। সেখানে 1,00,000 কিছুই না, এখানে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা বেকার হয়ে বসে রয়েছে, সেখানে 1,00,000 তো কিছুই না। এখানে নিয়োগ আরও বেশি হলে পরে আমরা সবাই আরও বেশি খুশি হতাম। তার কারণ হচ্ছে সমাজে প্রচুর বেকার, শিক্ষিত বেকার, যেরকমভাবে তারা বসে রয়েছে। যে এই যে উনি বলেছেন 20,000 পুলিশে চাকরি দেবে, খুব ভালো কথা। 20,000 পুলিশে চাকরি, এটা একটা ভালো উদ্যোগ, কারণ বিভিন্ন জায়গায় জেলা তৈরি হচ্ছে, মহকুমা তৈরি হচ্ছে, সেখানে থানা হবে, পুলিশ স্টেশন হবে, সুতরাং সেখানে চাকরি, সেখানে পুলিশের দরকার আছে। বিভিন্ন পুলিশের চাকরিগুলোর জন্যে দরখাস্ত পড়বে, থানাগুলোর জন্য পড়বে, তো সেখানে 20,000টা খুবই কম। ঠিক আছে, তবুও তো অ্যাটলিস্ট একটা পদক্ষেপ ওনারা নিয়েছেন। দেখা যাক না, শুরু করুক, তারপরে বোঝা যাবে আস্তে আস্তে। বৃক্ষ তোমার নাম কি ফলে এনো পরিচয়তে। এবার আসছি 50,000 শিক্ষাক্ষেত্রে যে নিয়োগ হবে। 50,000 শিক্ষাক্ষেত্রে যে নিয়োগ হবে, সেখানে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, শিক্ষা সহায়ক যারা রয়েছেন সবারই নিয়োগ হবে। তাহলে কি 26,000 যে কর্মহারা শিক্ষক যারা রয়েছেন, যারা সুপ্রিম কোর্টের একটা পেনের খোঁচায় যাদের চাকরি চলে গেছিলো, আবার সুপ্রিম কোর্টেরই একটা পেনের খোঁচায় 31শে আগস্ট অবধি কোনোরকম তাদের বহাল করে রেখে দেওয়া হয়েছে, তাদের যোগ্যতা, তাদের বৈধতা সব কিছু থাকা সত্ত্বেও শুধু মুষ্টিমেয় কিছু অসাধু মানুষের জন্যে তাদের জীবনটা যে এখন একটা 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 সাংঘাতিক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, একটা 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 শুলের ওপরে চড়ানো হয়েছে তাদেরকে। সেই রকম সেই সমস্ত মানুষগুলো, সেই সমস্ত শিক্ষক, শিক্ষিকারা, শিক্ষাকর্মী যারা আছেন, তারাও কি এই 50,000-এর মধ্যে ইনক্লুডেড? তাহলে তাদের রিক্রুটমেন্টটা কীভাবে হবে? কারণ তারা তো, তাদের মধ্যে অনেকে আছেন যারা এখনও কাজ করছেন, অনেকে আছে যারা কাজ করছেন না কিন্তু আগে কাজ করতেন। সুতরাং এই যে সমস্ত মানুষগুলো রয়েছে যারা বৈধ, এবং সবথেকে বড় কথা শুধু বৈধ না, তারা যোগ্য এবং বৈধ দুটোই। সুতরাং তাদের রিক্রুটমেন্ট কীভাবে হবে? এই 50,000-এর মধ্যে কি তাদের রিক্রুটমেন্ট হবে নাকি নতুন রিক্রুটমেন্ট হচ্ছে? তাহলে তাদের ব্যাপারটাকে কী দেখলো সরকার তাদের খাতাটাকে কী দেখলো? যখন প্রচার করছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, তখন তিনি বারবার করে বলেছিলেন যে যারা যোগ্য, যারা বৈধ, তাদের ক্ষেত্রটা আলাদা করে দেখা হবে, তাদের জন্য আইন আদালত করা হবে, সুপ্রিম কোর্ট অবধি যাওয়া হবে, তাদেরকে আলাদা করে বাছাই করে তাদের যাতে চাকরিটা না যায় এবং বহাল থাকে, এবং তারা যাতে পার্মানেন্টলি একটা সলিউশনে, যেটা একটা পার্মানেন্ট সলিউশন হয়, সেই জিনিসটা উনি নিশ্চয়ই দেখবেন। তো তাহলে পরে কি হলো? যদি এই 50,000-এর মধ্যে ওনাদের ইনক্লুড করা থাকে, তাহলে ওনাদের রিক্রুটমেন্টটা কীভাবে হবে? কারণ ওনারা তো অলরেডি কাজ করছেন, বা হয়তো অনেকে করছেন না কিন্তু আগে করতেন। তাহলে তাদের রিক্রুটমেন্টটা কীভাবে হবে? তাদের তো নিশ্চয়ই ফ্রেশার্সদের মতো রিক্রুটমেন্ট হতে পারে না কখনো। তো এই ব্যাপারটা একটুখানি ক্ল্যারিফিকেশন করেননি উনি, এই জায়গাটাও ক্ল্যারিফাই করেননি। যদি এই 50,000-এর মধ্যে ওনাদের সেই 26,000-কে ইনক্লুড করা থাকে, যারা 11-12-এর শিক্ষাকর্মী, শিক্ষা সহায়ক, যারা 9-10-এর শিক্ষক, শিক্ষিকা এবং যারা শিক্ষাকর্মী রয়েছেন, এনারা যারা কাজ করছেন অলরেডি 31শে আগস্ট অবধি যাদের মেয়াদ রয়েছে, যারা হয়তো অনেকে করছেন না, আগে করতেন, অনেকে পরীক্ষায় বসেননি কিন্তু আগে কাজ করছিলেন এবং যোগ্যতা অনুযায়ী কাজ করছিলেন, কিন্তু তাদের তাহলে ক্ষেত্রে কি হবে? তাদের জন্য কি আলাদা করে কোনো কিছু বরাদ্দ করা হচ্ছে বা হয়েছে? তাদের জন্য কি আইন আদালত করা হবে, সুপ্রিম কোর্টে যাওয়া হবে, নাকি তাদের এই 50,000-এর মধ্যে ইনক্লুড করা হবে? এই ব্যাপারটার কিন্তু কোনো ক্ল্যারিটি নেই। এইটা কিন্তু মাননীয় অর্থমন্ত্রীকে বা মাননীয় মুখ্যমন্ত্রী, এদের দুজনকেই আমার রিকোয়েস্ট, আপনারা এই ব্যাপারটা একটু ক্ল্যারিফাই করুন। আমি বারবার বলছি, এই যে শিক্ষক, শিক্ষিকা যারা সমাজ তৈরি করে, যারা সমাজ গড়ে, যারা সমাজের সব থেকে বড় প্রমোটার, ডেভেলপার, যারা শিক্ষাদান করে, যারা ভবিষ্যতের প্রজন্মকে তৈরি করে, সেই মানুষগুলোর জন্যে আপনি কি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী? আপনি কি বরাদ্দ করেছেন সেই মানুষগুলোর জন্যে? সেটাই আমি জানতে চাই, এবং আমরা জানতে চাই, পার্টির তরফ থেকে জানতে চাই, বাংলার সাধারণ মানুষ জানতে চায়। এইটা তো গেল শিক্ষকদের ক্ষেত্রে। এবার আপনারা বেকার ভাতা শুরু করেছেন, আপনারা বেকার ভাতা দেবেন। আমি বারবার করে একটা বলছি, সেটা ভরসা স্কিমই হোক আপনাদের, বা এই বেকার ভাতা দেওয়া হোক, আপনারা চাকরির ব্যবস্থা করুন, উপার্জনের ব্যবস্থা করুন, আয়ের ব্যবস্থা করুন। মানুষ ভাতা ভিক্ষা চায় না। যুব সমাজ, বাংলার যুব সমাজ, আজকের যুব সমাজ, তারা কেউ ভাতা ভিক্ষা চায় না, তারা কেউ অনুদান চায় না, তারা কেউ খয়রাতির
জীবনযাপন করতে চায় না, তারা চাকরি চায়, তারা আয় উপার্জনের সুযোগ চায়, তার সদ্ব্যবহার করতে চায়। এখন আপনারা দরকার হলে পরে রাজ্যের তরফ থেকে স্টার্ট আপ প্রোগ্রামস করুন, বিভিন্ন রকমের লোনের ব্যবস্থা করুন, খুব স্বল্প সুদে, যার পেপার ওয়ার্কস অত্যন্ত সরলীকরণ করে, পেপার ওয়ার্কস বেশি কমপ্লিকেটেড পেপার ওয়ার্কস হলে, যেটা আপনারা অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে করেছেন, বেশি কমপ্লিকেটেড পেপার ওয়ার্কস করলে পরে তাহলে মানে এই সমস্ত যুব সমাজ, ইয়াং জেনারেশন যারা রয়েছে, অল্প বয়সী ছেলেমেয়ে যারা রয়েছে, শিক্ষিত যুব সমাজ, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ফলে একটা সরলীকরণ করে, সিম্পলিফাই করে, একটা সিম্পল প্রসিডিওর করুন, যেখানে আপনারা সুলভভাবে তাদের লোন দেবেন, স্বল্প সুদে তাদের ফেরত দিতে হবে। স্টার্ট আপ প্রোগ্রাম, স্টার্ট আপ ভেঞ্চার্স করুন, এটা খুব দরকার। রাজ্য সরকারের তরফ থেকে স্টার্ট আপ ভেঞ্চার করুন। মানুষ, এই সমস্ত যুব সমাজ আর ভিক্ষা চায় না। তারা আপনাদের ভোট দিয়ে নিয়ে এসছে সেই আগের সরকারের মতো খয়রাতি সমাজ তৈরি করে দেবেন, ভিক্ষা ভাতা অনুদান এইসব তারা চায় না। তারা চাকরি চায়, তারা কাজ চায়, তারা ব্যবসা করতে চায়, তার জন্য ফান্ডস চায়, ফাইন্যান্স চায়। বাঙালি তো ব্যবসা করতে ভুলেই গেছে, কারণ তাদের ব্যবসা করার মতো আর কোনো রকম কোনো অনুকূল অবস্থা নেই, পরিস্থিতি নেই। সুতরাং তারা করবে কি করে? তাদের কাছে ফাইন্যান্স নেই, ফান্ডস নেই। রাজ্য সরকার যদি এগুলো দেখে, মাননীয় অর্থমন্ত্রী যদি এটা দেখে, অর্থমন্ত্রক যদি এটা দেখে, তাহলে এই সমস্ত ইয়াং এন্টারপ্রেনার্স যারা, তারা কিন্তু অনেকভাবে এগিয়ে যেতে পারবে। তারা এনকারেজড হবে, ইন্সপায়ার্ড হবে বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করা। বাংলায় আমরা ব্যবসা আবার নতুন করে বাঙালিদের ব্যবসা করতে দেখব, অল্প বয়সী ইয়াং জেনারেশনের ব্যবসাদারদের দেখব। সেটা সমাজের পক্ষে, রাজ্যের পক্ষে অত্যন্ত একটা ভালো দিক, অত্যন্ত সুদিক, এটা নবজাগরণের মতো। সুতরাং এই যে বেকারদের ভিক্ষা দেবা, ভাতা দেবা, আপনারা কর্মসংস্থানের ব্যবস্থা করুন, আপনারা শিল্প আনুন, বড় শিল্প বা ম্যানুফ্যাকচারিং ইউনিট যদি না হয়, যদি উৎপাদন শিল্প না হয়, তাহলে সেখানে কখনো সমাজের উন্নতি হতে পারে না, মানুষের কর্মসংস্থান হতে পারে না। উৎপাদন শিল্প দরকার, আমাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ দরকার, এবং বড় ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আসলে তার সাথে আনুষঙ্গিক অনুসারী আরও অনেক শিল্প আসে, অনেক ছোট ছোট শিল্প তৈরি হয়, অনেক ছোট ছোট কাজ তৈরি হয়, দোকানপাট তৈরি হয়, গাড়ি তৈরি হয়, বিভিন্ন রকমের একটা গোটা সমাজ সেই বড় শিল্পটার চারিধারে বৃত্ত করে গড়ে ওঠে। এবং সেইখানে আমাদের যে যুব সমাজ রয়েছে, তাদের কর্মসংস্থান হবে। দরকার হলে তাদের টেকনিক্যাল ট্রেনিং দেওয়া হবে। সেই সমস্ত, ঠিক যেভাবে টাটা গড়ে উঠেছিল, টাটা তৈরি করছিল, সেভাবে আপনারা বড় শিল্প আনুন। শুধু খয়রাতি করে বা এই ধরনের ভাতা, ভিক্ষা, অনুদান, দান, এতে তো স্টেট এক্সচেকারের ওপর একটা প্রেশার পড়ে। আমাদের যে রাজস্ব, আমাদের যে অর্থভাণ্ডার রয়েছে, রাজ্যের অর্থভাণ্ডার তো এমনিতেই খালি, 8,25,000 কোটি টাকার তো এমনিতেই ঋণ রয়েছে। এবার আপনারা যে এতগুলো খয়রাতি করছেন, এত ভাতা, ভিক্ষা, এত অনুদান, এত স্কিম, এত প্রকল্প আনছেন, তো এগুলো আপনারা দেবেন কোত্থেকে? এর টাকাগুলো আসবে কোথা থেকে? আপনি তো কোনো সেলফ সাস্টেইনিং বা রেভিনিউ জেনারেশনের যে সেলফ সাস্টেইনিং মোড, সেটা তো আপনি বলেননি মাননীয় অর্থমন্ত্রী। এই টাকাগুলি যে এতগুলো ভাতা, ভিক্ষা, প্রকল্প, এই সমস্ত নানা রকমের প্রকল্প, এই অনুদান দেওয়া হবে, এই বিনা পয়সায় মেয়েদেরকে বাসে চড়ানো হবে, এই যে বিভিন্ন রকমের স্কিম আপনারা বলে যাচ্ছেন, যে সমস্ত মানে অ্যাটলিস্ট বোঝানোর জন্য যে জনদরদি স্কিম এগুলো, বাট এই জনদরদি স্কিমগুলো আবার দুদিন পরে না জনবিরোধী হয়ে ওঠে। আপনারা কোথা থেকে এত টাকা পাবেন? আপনারা কি ধার করছেন? তার মানে যে ধার অলরেডি আমাদের রয়েছে, সেই ধার আমাদের আরও বাড়বে। সুতরাং তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? রাজ্য কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? সেলফ সাস্টেইনিং, যেটা সেলফ রেভিনিউ জেনারেশন, যেটা স্টেটের নিজস্ব রেভিনিউ জেনারেশন, সেলফ সাস্টেইনেন্স ইন ফাইন্যান্স সেক্টর, তার নিজস্ব একটা প্রকল্প থাকবে, তার নিজস্ব একটা প্রসিডিওর থাকবে, তার কিছু নিয়মকানুন থাকবে, তার কিছু লেআউটস থাকবে, ইনপুটস থাকবে, যে কীভাবে রাজ্য তার নিজস্ব রাজস্ব তৈরি করতে পারবে, অর্থ উপার্জন করতে পারবে, সেলফ সাস্টেইনিং রেভিনিউ জেনারেশন কীভাবে হবে, এই বিভিন্ন প্রকল্পগুলোতে টাকা দেওয়ার জন্য, বিভিন্ন কাজগুলোতে টাকা দেওয়ার জন্য আপনারা ইনফ্রাস্ট্রাকচার করবেন বিভিন্ন জায়গায়, কারণ ইনফ্রাস্ট্রাকচার না থাকলে পরে কোনো শিল্পপতি আসবে না। সুতরাং এই ইনফ্রাস্ট্রাকচারের টাকা দরকার, সেইগুলো করতে আপনারা টাকা কোথা থেকে পাবেন? শুধু লোন করলে, শুধু ধার দেনা করলে পরে তো ধার দেনা বেড়েই যাবে। সেলফ সাস্টেইনিং মোডগুলো কোথায়? স্টেটের নিজস্ব রেভিনিউ জেনারেশন পদ্ধতি কী আছে, সেগুলো নিয়ে কোনো কথা নেই। সেগুলো তো আপনাকে বলতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, এগুলো আমাদের জানাতে হবে। সাধারণ মানুষ যারা সজাগ সচেতন মানুষ, তারা এগুলো জানতে চায়। সো উই নিড টু নো হোয়াট ইজ দ্য রেভিনিউ জেনারেশন সিস্টেম, or what is the way of earning, what is the way of state's own earning,
ওন আর্নিংস ফর ইটস ওন এক্সচেকার, সেগুলো কোথায় কীভাবে তৈরি হচ্ছে, আপনারা কী চিন্তাভাবনা করেছেন, কীভাবে অর্থ উপার্জন হবে স্টেটের, এইগুলো দরকার। এবং সর্বোপরি আমি বলবো যে আপনারা চাকরির ব্যবস্থা করুন, আপনারা আয় উপার্জনের ব্যবস্থা করুন, আপনারা শিল্প নিয়ে আসুন। যুব সমাজ, শিক্ষিত বেকার যুব সমাজ, তারা আয় উপার্জন করতে চায়, তারা আয়ের উৎস চায়, তারা সুযোগ সন্ধানী, তারা আয়ের সুযোগ পেলেই সেটাকে সঙ্গে সঙ্গে দেল গ্র্যাব ইট, তারা সঙ্গে সঙ্গে নেবে। এবং তারা চাইছে যে তারা যাতে চাকরি করতে পারে, তারা যাতে উপার্জন করতে পারে, তারা যাতে আয় করতে পারে। খয়রাতি এই ভিক্ষা ভাতা তারা চায় না। আপনি যে কোনো যুব সমাজকে জিজ্ঞেস করুন, যে কোনো যুবক যুবতীকে জিজ্ঞেস করুন, তারা বলবে আমরা চাকরি চাই, কাজ চাই, আয় করার সুযোগ করে দিন, উপার্জন করার সুযোগ করে দিন। আপনারা সেই জন্যে বিভিন্ন রকমের স্টার্ট আপ প্রকল্পগুলো করুন, স্টার্ট আপ ভেঞ্চার্সগুলো করুন। এই ধরনের ভেঞ্চার্স যখন করবেন, তখন আপনারা সমাজকে একটা বুস্ট করবেন, আপনারা যুব সমাজকে একটা বুস্ট করবেন, যাতে করে তারা বিভিন্ন রকমের সেলফ হেল্প প্রোগ্রামসগুলোতে যেতে পারে, নিজেরা এন্টারপ্রেনার্স হতে পারে, নানা রকমের ব্যবসা তৈরি করতে পারে, ছেলে মেয়ে নির্বিশেষে। এটি অত্যন্ত প্রয়োজনীয় এবং আমি এই ধরনের আবেদনই রাখবো মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রীর কাছে। সমাজকে গড়ে তুলুন, শিল্প আনুন, সব থেকে বেশি দরকার আমাদের শিল্প আনুন। শিল্প আনলেই সমাজের প্রগতি হবে, নবজাগরণ হবে, বাংলার উন্নতি হবে, বাংলার সমাজের জাতির উন্নতি হবে। আপনারা শিল্প আনুন।